ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত কি সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নেবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দূত লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি তিনি পৌঁছে গেছেন বাংলাদেশে এবং তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন এবং অন্যান্য সেনাদের সঙ্গে বিভাগীয় সেনাদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের সেনাপ্রধান তিনি সমস্ত ডিভিশনের কমান্ডারদের ডেকে পাঠিয়েছেন। এবং হঠাৎ করে কেন আমেরিকার সেনাপ্রধানের উচ্চ কর্মকর্তা বাংলাদেশে আসলেন, এমন প্রশ্ন অনেকের মাঝেই। তো বন্ধুরা, হঠাৎ করে কেন আমেরিকার সেনাপ্রধানের উচ্চ কর্মকর্তা বাংলাদেশে আসলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান ও আমেরিকার সেনাপ্রধানের উচ্চ কর্মকর্তাকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ কি সেনা শাসনের দিকে? ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত কি সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নেবেন? মোহাম্মদ ইউনূস তিনি কি শেষ পর্যন্ত প্যারিসে ফিরে যাবেন? জল্পনায় ভাসছে বাংলা মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, সবাই আলোচনা করছেন। তার তিনটে বিশেষ কারণ। এক নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দূত লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি তিনি পৌঁছে গেছেন বাংলাদেশে এবং তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন এবং অন্যান্য সেনাদের সঙ্গে বিভাগীয় সেনাদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের সেনাপ্রধান তিনি সমস্ত ডিভিশনের কমান্ডারদের ডেকে পাঠিয়েছেন এবং নিভৃত বৈঠক করেছেন এবং সব রকম প্রস্তুতি নিতে বলেছেন। এবং সেখান থেকে উঠে এসছে জল্পনা যে এই রমজানের পর্ব শেষ হলেই যে কোনো সময়ে বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটবে এবং সেনারাই শেষ পর্যন্ত নির্বাচনের দিকে নিয়ে যাবে বাংলাদেশকে। হয়তো মোহাম্মদ ইউনূস থাকবেন, কিন্তু তার থাকা না থাকার খুব বেশি তফাৎ হবে না। দ্বিতীয় এই ঘটনা। তৃতীয় যে ঘটনা হচ্ছে মোহাম্মদ ইউনূস এই প্রথম জুলাই অভ্যুত্থানের পর তারপর তিনি ক্ষমতায় আসার পর এই প্রথম পাকিস্তানের সমালোচনা করলেন। বললেন গতকাল 25শে আগস্ট বললেন আজ সেই গণহত্যা দিবস যেদিনকে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা। এখন মোহাম্মদ ইউনূসের মুখ থেকে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম কথা শুনে স্বাভাবিকভাবে সবাই হতচকিত হয়ে গেছেন। তার কারণ পাকিস্তান তো এখন বন্ধু রাষ্ট্র। পাকিস্তান থেকে চাল আসছে, পাকিস্তান থেকে গাদা বন্দুক আসছে, পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের সামরিক সাহায্য আসছে। তার সেনারা, তার গোয়েন্দারা বাংলাদেশি সেনাদের সঙ্গে এসে চিকেনেকের কাছে বৈঠক করে যাচ্ছেন। এই সমস্ত কিছু যখন ঘটছে এবং বাংলাদেশকে সেই ফিরে পাওয়া পুরনো বন্ধু হিসেবে দেখছে বাংলাদেশের বর্তমান যারা শাসক, সেই সময়ে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস হঠাৎ কি হলো, যেখান থেকে হঠাৎ 25শে আগস্ট আজ সেই গণহত্যা দিবস যেদিনকে পাকিস্তান লক্ষ লক্ষ বাঙালির স্বপ্নভঙ্গ করেছিল, বাঙালিদের হত্যা করেছিল বাংলাদেশ, এই কথাটা বললেন কেন? এখান থেকে উঠে আসছে সেই প্রশ্ন যে শেষ পর্যন্ত কি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো টার্মস চাপিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূসের ওপর? আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার সেই দিন চীনে যাওয়ার কথা মোহাম্মদ ইউনূসের, এবং চীন থেকে কি প্যারিসে যাবেন কেউ সেই আলোচনাও করছে। বাংলাদেশে ইতিমধ্যে কমব্যাট ইউনিফর্ম পরে অপারেশন ডিপ্লয়মেন্ট হচ্ছে সেনাদের ঢাকার বিভিন্ন প্রান্তে, সেই খবরও কোনো মিডিয়া ফ্ল্যাশ আউট করছে। হিজবুল তাহরির, আনসারুল বাংলা যারা সেনাদের মূলত বিরোধিতা করছে তাদের বিরুদ্ধেও সেনা প্রধান কঠোর অবস্থান নিতে চাইছেন এই মুহূর্তে। আরও একটি সংবাদ বাইরে এসছে, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান যখন জুলাই অভ্যুত্থান হয়েছিল, ছাত্র বাহিনীর নেতৃত্ব দিয়েছিল, তাদের সঙ্গে বৈঠকে নাকি মোহাম্মদ ইউনূসেরকে প্রধান সমন্বয়ক উপদেষ্টা হিসেবে বসানোর ব্যাপারে বিরোধিতা করেছেন, তীব্র বিরোধিতা করেছিলেন। এই সংবাদও সংবাদ মাধ্যমে ভেসে এসছে। ফলত অনেক কিছুই ঘটছে, একটা ঝড়ের পূর্বাভাস হিসেবে ঘটছে এবং এই কথাটা বারবার শোনা যাচ্ছে যে শেষ পর্যন্ত রমজান পর্ব শেষ হলেই মোহাম্মদ ইউনূসের সরকারের পতন হবে এবং সেখানে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি কথা দিয়েছেন যে তাঁর নেতৃত্বে তিনি নির্বাচনটা সুষ্ঠুভাবে বাংলাদেশে করাবেন। এখন প্রশ্ন আসছে, এখান থেকেই প্রশ্ন আসছে, তাহলে কি পুরনো ফরম্যাটে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসবে? সেই আশঙ্কা করছে ছাত্ররা, ছাত্র সমাজ, যারা নতুন একটা নাগরিক পার্টি তারা লঞ্চ করেছেন।
আর ওদিকে রাজনৈতিক অবস্থাটা ভেতরে খুব গভীর। বিএনপির নাম সেভাবে শোনা যাচ্ছে না, বিএনপি এখন জলটা মাপছে। বিএনপি চাইছে খালেদা জিয়ার পার্টি, তারেক রহমানের পার্টি, তারা চাইছে খুব দ্রুত নির্বাচনটা বাংলাদেশে করে নিতে, টাটকা নির্বাচনটা করে নিতে। ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, যারা অনেকেই পদত্যাগ করেছেন, সারা বাংলাদেশে নতুন করে পার্টি গড়ে তুলতে চাইছেন, তারা কিন্তু পরিষ্কারভাবে চাইছেন যে নির্বাচন অন্তত আগামী 1 বছরের মধ্যে যেন না হয়। তারা সময় চাইছেন, তার মধ্যে সংগঠনটা গড়ে নিতে চাইছেন সারা বাংলাদেশে। ওদিকে এই ছাত্ররা আবার সমর্থন পাচ্ছেন জামাতদের, যারা উগ্র মৌলবাদী গোষ্ঠী, তারা কিন্তু ছাত্রদের পাশে হয়েছে। বিএনপি কিন্তু পরিষ্কারভাবে দুটো অঙ্ক করছে, তার নিজস্ব পুরনো ভোট ব্যাংক এবং তার সঙ্গে বিএনপি এই মুহূর্তে দাঁড়িয়ে এর আওয়ামী লীগের যারা সমর্থক, প্রচুর ভোটার তো এখনও বাংলাদেশে আছে না আওয়ামী লীগের ভোটার, তারা তাদের ভোট ব্যাংকটাকে নিজেদের পাশে নিয়ে আসতে চাইছেন। অর্থাৎ আওয়ামী লীগের যদি এখনও 25-30% ভোটার থাকে যারা সাইলেন্ট হয়ে বাংলাদেশের সমস্ত পরিস্থিতিটা অবজার্ভ করছে, এদের তো আওয়ামী লীগকে কন্টেস্ট করতে না দিলে আওয়ামী লীগকে তারা ভোট দিতে পারবেন না। এবার তারা যদি ভোট কেন্দ্রে যান, তখন তাদের ভোটটা যাতে বিএনপির বাক্সে আসে, যার জন্য এই মুহূর্তে খালেদা জিয়ার দল খুব অদ্ভুতভাবে আওয়ামী লীগের উগ্র বিরোধিতার পথে হাঁটছে না। তাদের স্পেস দেওয়া উচিত, সেই মানুষগুলোকে বাঁচতে দেওয়া উচিত। এই জাতীয় একটা অবস্থান নিচ্ছে, একটা অদ্ভুত অবস্থান বাংলাদেশে। যে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল বিপরীত অবস্থানে, একদম সাংঘাতিকভাবে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের মেজাজে থাকতেন যখন শেখ হাসিনার সরকার ছিল, সেই বিএনপি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আওয়ামী লীগের সেইভাবে কোনো বিরোধিতা করছে না। এটা ছাত্রদের যে নতুন যে পার্টি লঞ্চ হয়েছে তারা কিন্তু বলতে শুরু করেছে। ওদিকে জামাতরা তারাও সাংঘাতিকভাবে বলতে শুরু করেছেন যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা অলিখিত অঘোষিত চুক্তি হয়ে গেছে, ফলত বিএনপিকে ভোট দেওয়া মানে আগামী দিনে আওয়ামী লীগকেই ক্ষমতায় নিয়ে আসা, এই প্রচারটা জামাত এবং ছাত্র সমাজ চালাচ্ছে। ফলত একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে, এটা মোটামুটি অবস্থাটা পরিষ্কার। এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে কি হবে না, এটা নির্ভর করছে শুধু মোহাম্মদ ইউনূসের ওপর নয়, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও কিন্তু এই শর্তটা চাপিয়ে দিয়েছেন। যা খবর শোনা যাচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলোর সূত্র ধরে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনি করতে পারবেন না, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবেন না একটা নির্বাচনে, সেটা নিষিদ্ধ করতে পারবেন না। এবং সেই কারণেই স্ট্র্যাটেজিক্যালি প্যাসিফিক যিনি কমান্ডার আছেন তাঁকেই কিন্তু বাংলাদেশে পাঠিয়েছেন রাজনৈতিক দূত করে। রাজনৈতিক দূত হিসেবে যদি অন্য কাউকে কোনো পলিটিক্যাল লিডারকে পাঠাতেন তাহলে প্রশ্ন উঠত। এখানে মিলিটারির চাপটাও দেখিয়ে দেওয়া হলো, মিলিটারির গ্রেসটাও দেখিয়ে দেওয়া হলো, ডোনাল্ড ট্রাম্প সেটা দেখিয়েও দিলেন। আর মেসেজটা ডোনাল্ড ট্রাম্পের চলে এলো সরাসরি সেনাপ্রধানের কাছে, কেননা মোহাম্মদ ইউনূসকে তিনি পছন্দ করেন না সেটা আমরা সবাই জানি। ওয়াকারুজ্জামানকে মেসেজটা দিয়ে দেওয়া হলো যে গো হেড উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এরকম কোনো একটা মেসেজ দেওয়া হলো। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস গণহত্যা দিবস নিয়ে মুখ খুললেন। সমস্ত ঘটনাগুলোকে যদি আপনি 1, 2, 3, 4, 5, 6 করে যোগ করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে 3টে অবস্থান খুব স্পষ্ট, যে মিলিটারি ক্রমশ পাওয়ারফুল হচ্ছে এবং আলটিমেটলি মিলিটারি ক্ষমতা যে কোনো মুহূর্তে নিতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। নেবে কি না, কেউ কেউ বলছেন নিয়ে নেবে, একটা অভ্যুত্থান হচ্ছে, এই রমজান পর্ব শেষ হলেই অভ্যুত্থান হবে। আমি সেটাই এখনই বলতে চাই না, কেন সেটা প্রেডিকশান হয়ে যাবে। কিন্তু পরিস্থিতিটা তো সেটাই তৈরি হয়েছে। কমব্যাট ইউনিফর্মে কখন মিলিটারিদের আসতে বলেন যে কোনো সময় একটা অপারেশনাল মুডে থাকতে হবে, এবং সেই অপারেশনাল মুডে থাকতে গেলে কমব্যাট ইউনিফর্মটা দরকার। ফলে ঢাকার আশেপাশের অঞ্চলে সাজোয়া বাহিনী ইতিমধ্যে ঘোরাফেরা শুরু করে দিয়েছে ব্যাপক পরিমাণে, সেগুলো বাংলাদেশের কোনো প্রচার মাধ্যম সেটা সম্প্রচার করছে। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে হবেটা কি, হয়তো এরকম হতে পারে যে মোহাম্মদ ইউনূসকে সাইলেন্টলি বসিয়ে রেখে নির্বাচনটা করাবে মিলিটারি এক, অথবা মোহাম্মদ ইউনূসের সরকারকে পুরোটা ফেলে দিয়ে ওয়াকারুজ্জামান নির্বাচনটা করাবে। এর মধ্যেই মোহাম্মদ ইউনূস আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। মোহাম্মদ ইউনূস ঘোষণা করে দিয়েছেন যে কিছুদিনের মধ্যে আমরা ইলেকশনে যাব, সেটা আগামী অর্থাৎ 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে আমরা এই ইলেকশনটা করিয়ে দেব। অর্থাৎ ছাত্র সমাজকেও খুশি রাখলেন যে প্রায় এক বছর বাদে নির্বাচন হবে, তোমরা এর মধ্যে প্রস্তুতি নাও। ওদিকে মার্কিন প্রশাসনকেও জানিয়ে দিলেন যে আমরা তো নির্বাচনের দিকে যাচ্ছি। ওদিকে বিএনপি যারা খুব তাড়া দিচ্ছিল তারা খুব খুশি হলো না, কিন্তু তাদেরও মেসেজ দিল আমরা নির্বাচন করছি। ওদিকে জামাত যারা ছাত্র সমাজের সঙ্গে দেরিতে নির্বাচন চাইছিল তারাও কিন্তু
শেষ পর্যন্ত এই ঘোষণায় অন্তত আশ্বস্ত হলো যে মোহাম্মদ ইউনূস কন্টিনিউ করবেন না, মিলিটারি জেনারেল কন্টিনিউ করবেন না, কন্টিনিউ করবে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। ঠিক বাস্তব অবস্থাটা বাংলাদেশে খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। দেখুন, এর মধ্যে যে বিষয়টা নিয়ে কেউ আলোচনা করছেন, আমরা এর মধ্যে একদিন একটা প্রতিবেদন আপনাদের কাছে করব, বাংলাদেশ ইকোনমিক্যালি কীভাবে ফেল করে যাচ্ছে সাংঘাতিকভাবে। মোহাম্মদ ইউনূস প্রাইমারিলি প্রথম 6-8 মাস সামলে দিয়েছেন তার অর্থনৈতিক বুদ্ধিটুদ্ধি দিয়ে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ব্যাংক থেকে, সেখান থেকে টাকা প্রচুর ধার করেছেন, ইসলামিক স্টেটগুলোর কাছ থেকে প্রচুর সাহায্য নিয়ে এসেছেন, এগুলো দিয়ে প্রাথমিকভাবে সরকারটা চলে গেছে। কিন্তু ক্রমশ যত দিন যাচ্ছে ইকোনমিক ক্রাইসিসটা কিন্তু বাংলাদেশকে ঘিরে ধরছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত বিদ্বেষটা আমি বলছি মোহাম্মদ ইউনূসের লেভেল থেকে অনেকটা মিনিমাইজড হয়ে গেছে, অনেকটা কমে এসছে। চীনে যাচ্ছেন এবং কথা হয়েছিল যে চীনে গিয়ে সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠকে বসবেন মোহাম্মদ ইউনূস, যা খবর সেটা নরেন্দ্র মোদীর কাছে ইনভিটেশন পৌঁছেছিল কিন্তু রাজি হননি। কেন চীনের মাটিতে গিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদী বৈঠক করবেন? মোহাম্মদ ইউনূস দিল্লিতে আসুন, দরকার হলে দেখা হবে, কথা হবে, এই অবস্থা নিয়েছে ভারত সরকার। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। বাংলাদেশ কিন্তু এখন একটা ডুবন্ত তরী, জল ঢুকছে সাংঘাতিকভাবে জাহাজের মধ্যে, কতক্ষণ ভেসে থাকে সেটাই এখন দেখার। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন থ্রু আইএসপিআর। নজিরবিহীন ঘটনা। প্রত্যেক দিন লাস্ট 4 days 5 days যাবৎ দেখছি নিয়মিত সেনাপ্রধান গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছেন, এবং সর্বশেষ যে বিবৃতি পাঠিয়েছেন এটা ব্যতিক্রমী, ইতিহাসেই প্রথম, এরকম আগে কখনো ঘটেনি। নিয়মিত ফেসবুক পোস্ট দিচ্ছেন, এর মানে জনগণের সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে স্বাধীনতা দিবস এর আগেও এসেছিল, আর ওয়াকারুজ্জামান নতুন সেনাপ্রধান নন, কিন্তু বিভিন্ন দিবস বা দিবসের আগে পরে বিবৃতি এভাবে ফেসবুকে প্রচার করা, গণমাধ্যমে স্টেটমেন্ট আকারে পাঠানো, এটা অতীতে ঘটেনি। 26শে মার্চ উপলক্ষে বিবৃতি সেনাবাহিনী প্রত্যেক বছরই দেয়, জাস্ট ওয়েবসাইটে পাবলিশ করা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা হতো না। গত বছরে কোনো বিবৃতি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে আমরা পাইনি, কিন্তু এবছর দিচ্ছে তো দিচ্ছেই। শব্দ চয়নগুলো পপুলিস্ট, প্রো পিপল, এবং জনগণের কাছে জনপ্রিয় হওয়ার একটা চেষ্টা। এই বিষয়টা একদিকে পজিটিভ, আর একদিকে ভয়ানক একটা অশনি সংকেত। দুইটা ব্যাখ্যা আছে, আমি আসছি সেনাপ্রধানের বিবৃতিতে, যেটা স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি দিয়েছেন। একটা হচ্ছে যে না, নতুন বাংলাদেশকে তিনি ধারণ করেন, সেনাবাহিনী ধারণ করে বিপ্লবের পক্ষের শক্তি দ্বারা, এটা একটা দিক এখানে আছে। এবং শেখ মুজিবের নাম, গন্ধ, এগুলো কিন্তু উচ্চারণ করা হয়নি। তো শেখ মুজিব মুক্ত স্বাধীনতা দিবস, এটাও কিন্তু দীর্ঘদিন পর প্রথম। 75 15 আগস্টের পর কিছুদিন এরকম শেখ মুজিবের নাম উচ্চারণ করা যেত না, কিন্তু তারপর আবার জিয়াউর রহমানের আমল থেকে নেওয়া শুরু হয়েছে। আর এই প্রথম 2025 সালে 26শে মার্চ শেখ মুজিব মুক্ত, শেখ মুজিবের নাম গন্ধ মুক্ত একটা বিজয় দিবস আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর যে স্টেটমেন্ট, সেখানেও শেখ মুজিব মুক্ত, আওয়ামী ন্যারেটিভ মুক্ত একটা বিজয় দিবসের আবহ আমরা লক্ষ্য করছি। তো এটা একটা দিক হচ্ছে যে ভালো, যে না, নতুন বাংলাদেশকে ধারণ করেন। আর একটা দিক হচ্ছে সেনাবাহিনীর একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেনাপ্রধানের, যে জনগণের কাছে ভালো সাজছেন, জনপ্রিয় হচ্ছেন, পিআর করছেন, ইফতার মাহফিল করছেন, বিশিষ্ট ব্যক্তিজনকে ডাকছেন, সেটা আবার ফেসবুকে দিচ্ছেন। এটা হচ্ছে যখন ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকে তখন নিজেকে এভাবে পজিটিভলি উপস্থাপন করা। এটাও হতে পারে, আবার না, নতুন বাংলাদেশের পক্ষে এমনিতেই সমালোচনায় পড়েছেন, জনরোষে পড়েছেন, এই সমালোচনা থেকে বাঁচতে এই সুন্দর সুন্দর কাজ। এই দুইটার একটা ব্যাখ্যা। তবে আমরা বিশ্বাস করি যে না, কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, তিনি ইমেজ বিল্ডিং এর কাজ করছেন না, পিআর করছেন না, যার সমালোচনা থেকে বাঁচতে নতুন বাংলাদেশের পক্ষে তাদের অবস্থানটা একটু দেখাচ্ছেন, আর কিছু না। কিছু বিষয় আছে, দেখেন, এই সেনাপ্রধানের যতই বিতর্ক থাক, সাধারণত যেসব সেনাপ্রধান অভ্যুত্থান ঘটায়
তাদের যে জেদচার, তাদের যে দৃষ্টিভঙ্গি, কথা বলার স্টাইল, লাইফস্টাইল, এগুলো অনেক কিছুর সাথেই ওয়াকারুজ্জামানের মিলে না। ওয়াকারুজ্জামানের কথাবার্তার মধ্যে কয়েকবার স্ট্রেট ফরওয়ার্ড বা হার্শ একটা ভাব আমরা দেখেছি, তারপরও ইন কম্পেয়ার উইথ আদার ওয়াকারুজ্জামান যথেষ্ট সফট, কোরআন হাদিসের আয়াত বলেন ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো বিবেচনায় তার পক্ষে সেনা অভ্যুত্থানের বা ক্ষমতা নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরও এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে অ্যাক্টিভিজম, এটা নজিরবিহীন, এটা গত বছর এরকম ছিল না। তবে এই জায়গাটা আমাদের নজরে রাখতে হবে। আমরা দেখি সেনাপ্রধানের বাণী দিয়েছেন এবং সেটা স্টেটমেন্ট আকারে প্রচার করছেন। সেনা সদর দপ্তর থেকে, ঢাকা সেনানিবাস থেকে প্রচার করা হয়েছে ফেসবুকে। 26শে মার্চ 2025 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। 1971 সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে স্বাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে, পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসাবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই 26শে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। স্বাধীনতা দিবসের এই শুভ লগ্নে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। এখানে গত বছরে ওয়েবসাইটের যে বিবৃতি বা এর আগের যে কথাবার্তা, সেখানে কিন্তু শেখ মুজিব পূজা দিয়েই শুরু হতো, কিন্তু এবছর শেখ মুজিব পূজা নেই। স্বাধীনতা জাতীয় দিবসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেখেন কাকে স্মরণ করতো এতদিন? সবাই, এটা শুধু সেনাপ্রধান নয়, সবাই। এমনকি জামাতের আমিরের বিবৃতিতেও অনেক ক্ষেত্রে শেখ মুজিবকে রেসপেক্ট করা হতো। মকবুল আহমেদ জামাতের আমির হয়ে সর্বপ্রথম শেখ মুজিবকে স্মরণ করেছিলেন, আর ডাক্তার শফিকুর রহমান হোসেন। সেই সব অকুত ভয়ে বীর শহীদদের, যাদের সুমহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি সেনাবাহিনীর সকল শহীদদের, যারা শুধু স্বাধীনতা যুদ্ধই নয়, স্বাধীনতার পরবর্তী সময় দেশের স্বার্থে দেশ এবং বিদেশে দায়িত্বরত অবস্থায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমি মহান আল্লাহ তাআলার নিকট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। মহান মুক্তিযুদ্ধ দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও আর্থসামাজিক উন্নয়ন, এইড টু সিভিল পাওয়ারের আওতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবেলা ও অবকাঠামো উন্নয়ন ও আত্মমানবতার সেবা প্রদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডল শান্তিরক্ষা সহ বিভিন্ন কার্যক্রমে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। এই যে সেনাবাহিনীর প্রো পিপল কাজগুলোকে এভাবে ফেসবুকে প্রচার করা, এগুলো সাধারণত যুগে যুগে যারা ক্ষমতা নিয়েছে সেনাবাহিনীর, তারা ক্ষমতা নেওয়ার আগে এগুলো বিল্ড আপ করার চেষ্টা করত। কিন্তু আমরা ওয়াকারুজ্জামান ক্ষেত্রে এভাবে দেখি না, দেখি যে চাপে পড়েছেন সে চাপ ওভারকাম করার একটা চেষ্টা হিসেবে। কিন্তু এটা ব্যতিক্রমী, নজিরবিহীন। স্বাধীনতার পরবর্তীতে সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল এবং সুসংগঠিত বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। দেশমাতৃকার প্রয়োজনে যে কোনো অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু সেটা কিন্তু আবার ক্ষমতায় যে নয়,
ডক্টর ইউনূসের সাবঅর্ডিনেট হয়ে। এই বাস্তবতা মেনে নিতে হবে। পরিশেষে আমি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি। মহান স্বাধীনতা জাতীয় দিবস 2025-এর শুভলগ্নে দেশের আপামর মানুষের সুস্থ জীবন এবং সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন, আমিন। তো ওয়াকারুজ্জামান একটা বিষয় হচ্ছে যে আল্লাহর নাম এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে তার যে অ্যাড্রেসিং, সেখানে কিন্তু কোরআন হাদিসের আয়াত নিয়মিত বলেন। তার যত বক্তব্য আমরা দেখেছি তাদের ইন্টারনাল প্রোগ্রামের, বিশেষ করে তার বাহিনীকে যখন অ্যাড্রেস করেন অ্যাজ আ চিফ কমান্ডার ইন চিফ, তখন কিন্তু আমরা কোরআন হাদিসের রেফারেন্স দিতে দেখি। ইটস পজিটিভ। তো দর্শক, আমাদের আলোচনার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে এই যে ব্যতিক্রমী কাজ করছেন, অনেকটা পিয়ার টাইপের কাজ, এটার জন্য কোনো অসৎ উদ্দেশ্য না হয় এটা একটু স্মরণ করিয়ে দেওয়া এবং জনগণকেও বুঝিয়ে দেওয়া যে না, অসৎ কোনো মোটিভ দেখলেই জনগণকে প্রস্তুত থাকতে হবে। আরেকটা হচ্ছে যে সেনাবাহিনী এই সুন্দর একটা বিবৃতি দিয়েছে, মুজিব মুক্ত বিবৃতি, আওয়ামী লীগ মুক্ত একটা বিবৃতি। অতএব এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি বলে সেনাবাহিনী যেহেতু এটা প্রচার করছে, আমরা এটা জনগণকে জানিয়ে দিলাম, প্রচার করলাম। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ হোক, বাংলাদেশ 2.0 হোক, রিসেট বাটন কার্যকর হোক এবং সেনাবাহিনী ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এই বিশ্বাস আমরা রাখতে চাই, এই বিশ্বাস আমরা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমালোচনা যারা সহ্য করতে পারে না তারাই পরাজিত হয়, এর প্রমাণ দিয়েছে শেখ হাসিনা। এবার বিএনপির কিছু নেতারা এই পরাজয় মেনে নিতে পারছে না যে তাদের সমালোচনা হচ্ছে, আর এটা মেনে নিতে পারছে না। আজকে আমাকে লন্ডন থেকে এক বিএনপি নেতা হালকা হুমকি দিয়েছেন। আমি এই হালকা হুমকিটা কিভাবে দিয়েছেন, কি বলেছেন আর কি লিখেছেন, আমাকে অপমান করার জন্য চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এতে আমি অপমানিত না, বরঞ্চ আমি খুশি হলাম উনি যে আমাকে নিয়ে এতটুকু ভাবেন। আমি একটু আপনাদেরকে স্ক্রিনশটটা পড়ে শোনাবো। তাদের একটা গ্রুপে আমি এখন থেকে 10 ঘন্টা আগে যে ভিডিওটা সাবমিট করেছি আমার বাসার পিছনে গার্ডেনে বসে, সেই ভিডিওর ভিতরে আমি বলেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপমান করেছে সোশ্যাল অ্যাক্টিভিস্টদেরকে, আমাদেরকে অপমান করেছে, ডক্টর পিনাকি ভট্টাচার্যকে অপমান করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন, অপমান করেছে ডক্টর কনক সারোয়ার সহ এম রহমান মাসুম সহ আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি তাদেরকে অপমান করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন আজকে। আর সেটার প্রতিবাদী আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে প্রতিবাদটা জানিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা আমি ছেড়েছিলাম 10 ঘন্টা আগে। এখন আমি নামটা বলবো না, কোন নেতা কে কি মন্তব্যটা করেছে, শুধু আমি মন্তব্যটা পড়ে শোনাবো। আর যদি কখনো আমি সেই ধরনের মন্তব্য পাই, তখন তার নাম বলে আমি তাদের মুখোশ উন্মোচন করব। কার কি ইতিহাস আছে আমাদের কাছে সব রেকর্ড আছে, সব জানা আছে, কারণ বিএনপির ভিতরে সব দেশে 2-3টা গ্রুপিং আছে। তাই একটা গ্রুপ আরেকটা গ্রুপের কথা কিন্তু আমাদের কাছে বলে রাখছে এবং আমাদের কাছে সেগুলা নোট আছে। কে কোন জায়গায় কে কোন কাজ করেন, কি কাজ করেছেন, কিভাবে আঙ্গুল ফুলে কে কলাগাছ হচ্ছেন, সবই আমাদের জানা আছে। আমি এবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি লিখেছে আমার ভিডিওর নিচে। তারা ভিডিওটি আপলোড করেছে যুক্তরাজ্য বিএনপির একটি গ্রুপে, আমার এই ভিডিওটা নিয়ে সেখানে আপলোড করেছে। সেখানে আপলোড করে মন্তব্য লিখেছে, এই পাগলের চিকিৎসা দেওয়া উচিত, মানে আমাকে চিকিৎসা দেওয়া উচিত। এখন মনে রাখবেন, যদি লন্ডনে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটার দায়ভার বিএনপিকে নিতে হবে, কারণ তাদের পেজ থেকে স্ক্রিনশট দিয়ে তাদের দলেরই এক লিডার আমাকে পাঠিয়েছে। এবার বিস্তারিত যা লিখেছে, এই পাগল আলহামরাতে কাজ করত, এখন মোবাইল সাংবাদিক, আস্থা পাগল আর জামাতের দালাল। প্রিয় দর্শক, আলহামরা একটা রেস্টুরেন্ট, বিখ্যাত বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট লন্ডনে। আর সেই রেস্টুরেন্টে আমি 1 যুগ আগে কাজ করেছি, ম্যানেজার ছিলাম, আমি সেখানে ওয়েটার হিসাবে কাজ করেছি এবং আমি গর্বের সাথে আজকে বলতে চাই সেখানে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। আর এখন বর্তমানে আমি ব্রিটিশ পোস্ট অফিসে চাকরি করি, তাই পোস্ট অফিসে পার্ট টাইম চাকরি করি আর পার্ট টাইম আপনাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই। সেই দুইটা নিয়ে আমি গত 5 বছর শেষ করে 6 বছর যাবৎ
এই মিডিয়া জগতে আছি। আজকে এই রমজানে KTV 24 এর 6 বছর শুরু হলো। প্রিয় দর্শক, এখানে আমি আলহামরা রেস্টুরেন্টে কাজ করেছি এটা উল্লেখ করে বলছে এখন নাকি আমি মোবাইল সাংবাদিক। আমার নামের সাথে আমি কখনো সাংবাদিক লিখি নাই, আমি উপস্থাপক লিখেছি। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট লিখতে পারি। সবাই কি সাংবাদিকতা পড়াশোনা করেছে? ডক্টর পিনাকি ভট্টাচার্য কি সাংবাদিকতায় পড়াশোনা করেছেন? উনি তো প্রফেশনাল একজন ডাক্তার। তো এই বেকুবরা বুঝে না যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য পড়াশোনা বা নাম নিজের নামে সাংবাদিক লিখতে হয় না। আমার নাম কখনো আপনারা কি কোথাও পেয়েছেন যে আমার নিজের থেকে সাংবাদিক সৈয়দ মাসুক বা সাংবাদিক এমক? আমি যদি বেশিতে বেশি লিখি তাহলে উপস্থাপক সৈয়দ মাসুক। এবং আমি যে উপস্থাপনা করি, আপনারা যারা সমালোচনা করেছে তারাও কিন্তু আমার অনুষ্ঠানে বহুবার যুক্ত হয়েছে, বহুবার কথা বলছে। কিন্তু 5 তারিখের পরে তারা ভাবছে দেশ বিজয় করে ফেলেছে, এখন তারা দেশের ক্ষমতাসীন দল, তাই তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা কেউ করতে পারবে না, তাদের দল নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না। করলে দেশে এবং বিদেশে আমাদের মুখ বন্ধ করে দেবে। আজকে মানে কাকতালির মতন আরেকটা জিনিস মিলে গিয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আমার কথা শুনেন তারা ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথাও শুনেন, তারা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাও শুনেন এবং ডক্টর কনক সারোয়ার ভাইয়ের কথাও শুনেন। মজার বিষয়টি হলো যে আজকে একটি ভিডিওতে কনক সারোয়ার ভাই বিএনপির কিছু আবালকে সমালোচনা করেছে এবং ডিজিএফআই বাংলাদেশের তাদেরকেও সমালোচনা করেছে এবং 2 জন আর্মি অফিসার ছিল কনক সারোয়ার ভাইয়ের লাস্ট ভিডিওতে। আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। 2 জন আর্মি অফিসার ছিল, সেখানে উনি বলছে যে বিএনপির কিছু আবাল এই টাইপের একটা শব্দ ব্যবহার করছে। ওরা নাকি কনক সারোয়ার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য কনক সারোয়ার ভাইয়ের ভিডিওতে লেখেন। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হলো আমি 10 ঘন্টা আগে যে ভিডিওটা ছেড়েছি এটার প্রতিবাদেই এখন ভিডিওটা বানাচ্ছি। আর গত 7 থেকে 8 ঘন্টা আগে ইলিয়াস হোসেন ভাই সাদা চাদর গায়ে দিয়ে, ওনার অনেক ঠান্ডা লেগেছে তাই সাদা চাদর গায়ে দিয়ে গলা পেঁচিয়ে উনি একটা ভিডিও ছেড়েছেন। ওই ভিডিওতে আর আমার 10 ঘন্টা আগের ভিডিও, ইলিয়াস ভাইয়ের 8 ঘন্টা আগের ভিডিও, দুটা শুনে আপনারা দেখবেন যে অর্ধেক কথা আমি যা বলেছি কাকতালির মতো ইলিয়াস ভাই তাই বলেছে। আচ্ছা, ইলিয়াস ভাইয়ের সাথে আমার টেলিফোনেও কথা হয় না, ডক্টর পিনাকির সাথে আমার কথা হয় না, আমাদের সাংবাদিক কনক সারোয়ার ভাইয়ের লোক আমার কথা হয় না। কিন্তু আমরা সবাই একই লাইনে কাজ করার কারণে তারা ছিলেন শুধুমাত্র অ্যাক্টিভিস্ট, আমি ছিলাম উপস্থাপক। এখন উপস্থাপক থেকে আমি নিজে কথা বলছি এই স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের প্রায় 1 বছর আগ থেকে। আপনারা জানেন যে এর আগে আমি শুধু উপস্থাপক ছিলাম, তাহলে আমি এখন কন্টেনার প্লাস উপস্থাপক। তাই আমি অনুষ্ঠান উপস্থাপনও করি, আমি নিজেও এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে কথা বলেছি। তাই যেরকমটা কনক সারোয়ার ভাই অনেকটাই উনি কিন্তু উপস্থাপনা করেন, উনি অতিথিদেরকে নিয়ে আসেন, নিজের প্রোগ্রামের চাইতে ওনার অতিথিদেরকে নিয়ে প্রোগ্রাম করেন বেশি। তাই আমরা এই যে আমরা কাজ করছি সারা আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে 2 জন, ফ্রান্স থেকে আমি আছি, আবার আমেরিকাতে নায়েব আলী ভাই আছে, রহমান মাসুম ভাই আছে, ফ্রান্সে আমাদের ফেস দ্য পিপুলের সাইফুর সাগর ভাই আছেন। এরকম আমাদের অনেক ভাই বোন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে অ্যাট এ টাইম কাজ করেছেন। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, যারা যেখান থেকে কাজ করেন সবাইকে কিন্তু আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আমার প্রিয় আপনজন তাদেরকে মনে করি। কিন্তু কারোর সাথেই ব্যক্তিগত কথা বলা, ব্যক্তিগত সময় দেওয়া ওনাদের যেরকম নাই আমারও নাই, আমি তো ব্যস্ততম সময় কাটাচ্ছি। তাই প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করছি এটাই যে আমাদেরকে নিন্দা করা যদি আপনারা শুরু করে দেন, ইলিয়াস ভাই খুব চমৎকার ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আমি যা বলেছি, ইলিয়াস ভাই তার চাইতে আরো শক্ত কঠিন কথা ওনার ভিডিওতে আমার 2-3 ঘন্টা পরে উনি ছেড়েছে। আমি কিন্তু আজকে সাংবাদিক কনক সারোয়ার ভাইয়ের একটা ভিডিও দেখছি, ইলিয়াস ভাইয়ের একটা ভিডিও দেখছি, মানে সিমিলার নলেজ থেকেই আমরা কথা বলছি, সিমিলারিটি আছে একে অপরের সাথে, ভাষা, বর্ণ, প্রত্যেকের একটু বলার ভিতরে বলার ভঙ্গিমা
এক একজনের কণ্ঠস্বর এক এক রকম হবে। আল্লাহ এক একজনকে এক এক মায়ের ঘরে, এক এক জেলায়, এক এক বিভাগে আমাদের জন্ম। তাই আমরা কেউ বিদেশে ইউরোপে আছি, কেউ আমেরিকাতে আছি। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে আমাদের সাথে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত বিএনপি এবং জামাতের। এখন যদি জামাত প্রতিদিন দুর্নীতি করে, জামাতের নিজে নিজে দলের ভিতরে সংঘর্ষ লেগে মানুষ খুন হয়, তাহলে আমরা যদি সমালোচনা না করতাম, আমাকে ঠেলে দিতেন যে উনি জামাতের লোক, তাই উনি জামাতের কোনো সমালোচনা করে না। কিন্তু বিএনপি যেই রকম ভাবে জায়গা দখল করে, জমি দখল করে, বিভিন্ন কিছু করে, এবং আজকে আমি এই 10 ঘন্টা আগের ভিডিওতে বলেছিলাম যে বিএনপির এ পর্যন্ত কতজন নিজেরা মারামারি করে মারা গিয়েছে, এই সংখ্যাটা আপনারা কমেন্টস করে লিখবেন। কেউ লিখেছে 35, কেউ লিখেছে 37 গত 8 মাসে। প্রিয় দর্শক, আপনারা ওই কমেন্টসে গিয়ে আপনারা নিজেরাও দেখতে পাবেন, আমার আগের ভিডিওর কমেন্টসে গিয়ে আপনারা নিজেরা দেখতে পারবেন। আমি দর্শকদেরকে বলেছি যে আপনারা অ্যাকুরেট সংখ্যাটা দিবেন যে কতজন মারা গেছে গত 8 মাসে নিজেরা বিএনপির। এই কারণেই তো বাংলাদেশ আজকে যে অস্থিরতা বিরাজ করছে, সেই বিরাজটা কার জন্য করছে, কারা দল সামলাতে পারছে না। যদি জামাতের তারার ভিতরে 5 জনও নিজেরা মারা যাইত, জামাত যদি 5টা টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গা দখল করত, মানে জামাত নিজের হাসপাতাল দখল করেছে, নিজের সম্পদ দখল করেছে, এটা আমরা বলতে পারি। এটা নিয়ে সমালোচনা করব নাকি কি আলোচনা করব, এটা আপনারাই আমাকে লিখে দিবেন। আর জামাত অন্যের কিছু দখল করেছে, আওয়ামী লীগের বাড়িঘর দখল করেছে, নাকি বাস স্ট্যান্ড দখল করেছে, নাকি কারো হাসপাতাল দখল করেছে, যদি করে থাকে আপনারা কমেন্টস করে তথ্য দিবেন। অবশ্যই পরের ভিডিওতে আমি জামাতের এই বিষয়গুলা নিয়ে নিন্দা জানিয়ে জামাতের বিরুদ্ধে আমি ভিডিও বানাবো। প্রিয় দর্শক, কেটিভি 24-কে আপনারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় আমরা কথা বলি। যতদিন আপনারা আমাদের কথা শুনবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন কমেন্টসের মাধ্যমে, ততদিন আমরা কথা বলবো। এটা আমার প্রফেশন নয় প্রিয় দর্শক, আমি পরিবার চলার জন্য আমি চাকরি করি এবং আমি খুব সিম্পল লাইফ লিড করি। খুবই স্বল্প খরচেই আমার সংসার চলে। আমার কোনো গাড়ি নাই, গাড়ির জন্য আলাদা একটা এক্সপেন্স হয়, 300-400 পাউন্ড মাসে খরচ হয়, সেটা আমার নাই বলে খরচ হয় না। আমি কোনো সিগারেট খাই না, আর রমজান মাসে কফি শপে গিয়ে কফিও খাই না। তাই বাহিরের খরচ কম হওয়ার কারণে আমি খুবই সিম্পললি আমার পুরা মাসের পরে গিয়া 100 পাউন্ড। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের সব থেকে হাইলাইট এবং ভাইরাল এবং ট্রেন্ডিং যে বিষয়টা, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এইদিকে আবার আমেরিকা থেকে সেনাপ্রধান এবং সেনাপ্রধানের উচ্চ কর্মকর্তা বাংলাদেশে এসেছে। এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।